বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, লেটস সি সাম পিকচার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো ক্লাসের শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখে নিই। This is Meena. Meena is a good girl. Meena is not a bad girl. We love our cricket team. We do not hate our cricket team. I like both apple and strawberry. I like not only apple but also strawberry. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকটি ছবি এখানে দেখে নিলে। So today's topic is changing sentences from affirmative to negative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রথম থেকেই রুলস অফ চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এখানে দিতে যাচ্ছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রুলস আয়ত্ত করবে, দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা নিজেরাই পারবে। তো চলো বন্ধুরা, আমরা আজকে দেখে নিচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রথম রুলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমি এখানে একাধারে কয়েকটি রুলস তোমাদেরকে দেখাবো। প্রথম রুলসটি হচ্ছে অনলি যুক্ত, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে তাহলে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে সেটা আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এক্সাম্পল দেখানোর আগে এখানে দু একটি কথা বলে নিচ্ছি। আশা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে অনলি তারপরে পার্সন, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অনলি যুক্ত থাকে এবং তারপরে পার্সনকে মিন করে, অর্থাৎ অনলি দিয়ে কোনো পার্সনকে বোঝায়, তাহলে আমরা নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নান ভার্ব ব্যবহার করব। আর যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই যে অনলি যুক্ত কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট শব্দটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অনলি যুক্ত পাই এবং অনলি দ্বারা কোনো নাম্বার বা সংখ্যা, এজ বা বয়স বোঝা যায়, সেক্ষেত্রে আমরা উক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যদি পার্সন বোঝায় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নান ভার্ব, থিং বোঝালে অনলি এর পরিবর্তে নাথিং ভার্ব, এবং যদি নাম্বার বা এজ বোঝায় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে হবে। তো চলো আমরা এবারে এক্সাম্পল দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখানে কয়েকটি সেন্টেন্স দিচ্ছি, লক্ষ্য করে দেখো। অ্যাফার্মেটিভ, অনলি ইউ ক্যান হেল্প মি, তাহলে এখানে অনলি যুক্ত একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী সেন্টেন্স দিয়েছি অনলি এডুকেশন ক্যান রিমুভ দ্য ডার্কনেস, অনলি যুক্ত সেন্টেন্স।
তৃতীয় সেন্টেন্সটি অনিযুক্ত সেন্টেন্স, সাবিনা ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড। চলো আমরা এর নেগেটিভ ফর্মগুলো দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্স লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে আমি বলেছিলাম যে অনলি এর পরে যদি কোনো পার্সন বোঝায় তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা নাম্বার শব্দটি ব্যবহার করব এবং তারপরে যা কিছু থাকবে সবকিছু পর্যায়ক্রমে বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। তাহলে দেখো অনলি ইউ ক্যান হেল্প মি, অনলি এর পরে ইউ শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে ইউ দিয়ে পার্সন বোঝানো হয়েছে। তো সেজন্য এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা অনলি এর পরিবর্তে নাম্বার শব্দটি ব্যবহার করলাম এবং তারপরে বাক্যের অংশ লিখে সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। এরপরে দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও অনলি যুক্ত রয়েছে এবং দেখো অনলি এর পরে এডুকেশন, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না অথবা কোনো সংখ্যাকেও বোঝাচ্ছে না। তো যেহেতু এখানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না অথবা সংখ্যাকেও বোঝাচ্ছে না কিন্তু কোনো বস্তু বা কোনো বিষয়কে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। লক্ষ্য করো অনলি এর পরে রয়েছে এডুকেশন, তো আমরা কি করব, এডুকেশন যেহেতু রয়েছে সেজন্য এটাকে বস্তু বা বিষয় ধরেছি আর অনলি এর পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করলাম। তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল, বাদ বাকি অংশ সম্পূর্ণ ঠিক থাকবে। তৃতীয় সেন্টেন্স লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ রয়েছে, সাবিনা ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড। তো লক্ষ্য করো দেখো এখানে সাবিনা ইজ অনলি এরপরে 5, এটি একটি নাম্বার বা সংখ্যা এবং এখানে বয়স বোঝাচ্ছে। তো সেজন্য এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা দেখতে পাচ্ছি কি হবে, দেখো সাবিনা ইজ নট মোর দ্যান 5 ইয়ার্স ওল্ড। তার মানে অনলির পরিবর্তে আমরা নট মোর দ্যান ব্যবহার করেছি। এই সেন্টেন্সটিকে আমরা আরেকভাবেও নেগেটিভ করতে পারি, তোমাদের জন্য দেখাচ্ছি সেটি। দেখো যদি আমরা নট লেস দ্যান ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই লিখতে পারবো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, সাবিনা ইজ নট লেস দ্যান 5 ইয়ার্স ওল্ড। তো দেখো এখানে কিন্তু আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দুটো জিনিসই লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য অনলি যুক্ত যে রুলসটি ছিল সেই রুলসের তিনটি বিষয় অর্থাৎ পার্সন বা যদি কোনো বস্তু বোঝায় অথবা সংখ্যা বোঝায় যে বিষয়গুলো থাকবে সেগুলো তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট যুক্ত থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় কি করব। আমরা নেগেটিভ করার জন্য মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। এই সেন্টেন্স লক্ষ্য করো, উই মাস্ট ইট ফুড টু লিভ। এখানে মাস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। তো দেখো এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করছি, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। দেখো উই ক্যান নট বাট ইট ফুড টু লিভ, উই ক্যান নট বাট অর্থাৎ মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, ক্যান নট বাট ব্যবহার করলাম এবং তারপরে যে অংশ রয়েছে সব সম্পূর্ণ আমরা ঠিকভাবে লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আমরা ক্যান নট বাট না লিখে ক্যান নট হেল্প লিখতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো, উই ক্যান নট হেল্প ইটিং ফুড টু লিভ। একটি কথা এখানে মনে রাখতে হবে যে যদি আমরা ক্যান নট বাট ব্যবহার না করে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী পর্যায়ে যে ভার্বটি থাকবে সে ভার্বটিকে আই দিয়ে যুক্ত নিতে হবে। উই ক্যান নট হেল্প ইটিং ফুড টু লাভ, উই ক্যান নট হেল্প লাফিং ইন দি ম্যাটার। এভাবে আমরা ক্যান নট হেল্প যদি ব্যবহার করি পরবর্তী যে ভার্বটি থাকবে অবশ্যই তার সাথে আইন যোগ করে নিতে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই ক্যান নট বাদ দিয়ে লেখার চেষ্টা করবে যদি মাস্ট দিয়ে কোনো অ্যাফার্মেটিভ থাকে। তাহলে কথা হচ্ছে ক্যান নট হেল্প দিয়ে আমরা কেন শিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে তোমরা শিক্ষার্থী, সেই জন্য তোমাদের সবগুলো রুলস জানা থাকতে হবে, জেনে রাখা ভালো। যেহেতু তোমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসতে পারে
তো সেজন্য যদি নেগেটিভ সেন্টেন্স এরকম আসে, উই ক্যান নট হেল্প ইটিং ফুড টু লিভ, তাহলে কিভাবে লিখবে? সেই জন্যই তোমাদেরকে মূলত রুলস দেখিয়ে দিলাম যে সেক্ষেত্রে তোমরা নেগেটিভ করার জন্য ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট লিখবে, আর তারপরে ইটিং এর আইনযুক্ত যে অংশটি রয়েছে সেটা তোমরা উঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এবারে তৃতীয় রুলসে, যেখানে অ্যাব্রিযুক্ত কোনো আমরা অংশ দেখতে পাবো। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাব্রিযুক্ত থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমরা অ্যাব্রি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। অ্যাব্রি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সটি শুরু করব। অ্যাব্রি এর পরবর্তী যে শব্দ থাকবে সেই শব্দটি আমরা ডট ডটের জায়গায় লিখব এবং তারপরে বাক লিখে বাকি অংশ পূরণ করব। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো এই সেন্টেন্সটির মধ্যে এভরি রয়েছে। দেখো, এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন। তাহলে আমরা কি করব? এটাকে নেগেটিভ করব। তো নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করব? এভরি এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করলাম দেয়ার ইজ নো। এরপরে দেখো এভরি পরবর্তী যে শব্দ থাকবে সেই শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করছি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এখানে রোজ ছিল সেটা এখানে ব্যবহার করলাম এবং তারপরে আমরা যে সূত্র নিয়েছি বা রুলসটা নিয়েছি সেখান থেকে আমরা বার ব্যবহার করলাম এবং তার পরবর্তী অংশ ঠিক মতো এখানে বসিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে আমি তোমাদের দেখাবো রুলস নাম্বার 4। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, শ্রবণ করবে এবং মনোযোগ আবদ্ধ রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কোনো সেন্টেন্স দেখতে পাই যে যদি বোথ যুক্ত থাকে, বোথ যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই, বোথ ডট ডট অ্যান্ড এরকম যদি থাকে অথবা শুধু অ্যান্ড থাকে, তাহলে আমরা কি করব? প্রথম যে বোথ রয়েছে সেই বোথের পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব এবং ডটের জায়গায় যে শব্দ থাকে সেই শব্দ লিখব এবং পরবর্তী যে অ্যান্ড রয়েছে সেই অ্যান্ডের পরিবর্তে আমরা বাট অলসো ব্যবহার করব। আশা করি তোমরা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করছো। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমি নেগেটিভ করছি। আই লাইক বোথ নোভেল অ্যান্ড পোয়েট্রি। তাহলে আমি লিখলাম আই লাইক। এবার দেখো বোথের পরিবর্তে আমি কি লিখবো? নট অনলি। বোথের পরিবর্তে কি লিখবো? নট অনলি। এরপর নোবেল শব্দ ঠিকঠাক লিখলাম এবং এই অ্যান্ডের পরিবর্তে কি লিখবো? বাট অলসো লিখবো। তাহলে দেখো আমরা সেন্টেন্সটি কি পাচ্ছি? আই লাইক নট অনলি নোভেল বাট অলসো পোয়েট্রি। সেন্টেন্সটি কিন্তু আমরা নেগেটিভ করতে পারলাম। মোদ্দা কথা হচ্ছে এই যে বোথের পরিবর্তে যদি আমরা নট অনলি ব্যবহার করি এবং এই অ্যান্ডের পরিবর্তে যদি আমরা বাট অলসো ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। সেন্টেন্সের বাদ বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো যথাস্থানে ঠিকঠাক মতো বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, এখানে তোমাদের জন্য শুধু অ্যান্ড যুক্ত একটি সেন্টেন্সকেও একই নিয়মে নট অনলি বাট অলসো করতে হয়। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, লক্ষ্য করো। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি দিয়েছি আই ইট রাইস অ্যান্ড কারি। আই ইট রাইস অ্যান্ড কারি। তাহলে শুধু অ্যান্ড যুক্ত রয়েছে, কিন্তু এখানে বোথ অ্যান্ড দুটো শব্দ ব্যবহার করা হয়নি, শুধু অ্যান্ড। কিন্তু আমরা এই রুলসটা ফলো করি, সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। লক্ষ্য করো আই ইট। এখন দেখো আই ইট নট অনলি রাইস, অর্থাৎ প্রথম যে শব্দটা রয়েছে তার আগের অংশে আমরা নট অনলি ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে? আই ইট নট অনলি রাইস এবং প্রথম শব্দের আগে নট অনলি ব্যবহার করলাম। এরপর আমরা দ্বিতীয় যে অংশ রয়েছে তার আগে আমরা বাট অলসো ব্যবহার করব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আই ইট নট অনলি রাইস বাট অলসো কারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এবং বুঝতে সক্ষম হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলস নাম্বার 5। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে, সেটাকে নেগেটিভ করার জন্য মনে রাখবে নো সুনার হ্যাড ডট ডট দেন এভাবে ব্যবহার করতে হয়। এটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে হয়তো কঠিন লাগবে, বাট এক্সাম্পল দেখলে তোমাদের কাছে অবশ্যই সহজ হয়ে যাবে। আমি এক্সাম্পলটা অবশ্যই ভালোভাবে এক্সপ্লেইন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো
অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির মধ্যে এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। এই সেন্টেন্সটি দুইটি অংশ তোমাকে মনে রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ হি স মি, তাহলে দেখো এই অংশটা কিন্তু পাস্ট টেন্সের মতো ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো হি র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু পাস্ট টেন্সের মতো ব্যবহার করা হয়েছে। সুতরাং এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময়ে আমাদের একটু টেন্সের পরিবর্তন করতে হবে। আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো উপরোক্ত যে রুলস, সেই রুলসের শর্ত অনুযায়ী আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করলাম। দেখো নো সুনার হ্যাড ব্যবহার করলাম, নো সুনার হ্যাড, এবং পরে যে কমা রয়েছে এই কমাটিকে তুলে দিয়ে এই কমায়ের স্থানে আমরা দ্যান ব্যবহার করব। আমি আবারও বলছি, দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নেগেটিভ করার সময় আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। এবং মনে রাখতে হবে যে সেন্টেন্সের দ্বিতীয় অংশের আগে যে কমা রয়েছে এই কমায়ের পরিবর্তে আমরা দেন শব্দ ব্যবহার করব। তাহলে রুলসের নো সুনার হ্যাড দেন সম্পূর্ণ ব্যবহার করা হয়ে গেল। এরপরে বাদ বাকি অংশ তোমাদেরকে বলে দিচ্ছি, লক্ষ্য করো। নো সুনার হ্যাড আমরা ব্যবহার করলাম, এরপর দেখো হি স মি ছিল, কিন্তু আমি স এর পরিবর্তে সিন কেন লিখেছি? আর বাদ বাকি অংশ তো ঠিক আছে, বাট স এর পরিবর্তে সিন কেন লিখলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, নো সুনার হ্যাড যখন ব্যবহার করলাম, তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে তাহলে তার পরবর্তী যে ভার্ব আসে সে ভার্বটিকে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হয়। তো যেহেতু এখানে নো সুনার হ্যাড, এখানে হ্যাড চলে এসেছে, সেজন্যই মূলত আমরা এখানে সিন ব্যবহার করেছি, অর্থাৎ সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন ব্যবহার করেছি। এবং তারপরে রেস্ট অফ দি সেন্টেন্স সব ঠিকঠাক, সেন্টেন্সের বাদবাকি অংশ আমরা বসিয়ে দিলাম। এখানে আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থী, কিন্তু লক্ষ্য করো যে যদি কোনো সেন্টেন্স একত্রিতভাবে থাকে, অর্থাৎ কোনো কনজাংশন বা কোনো কিছু যুক্ত না থাকে, এবং তোমরা লক্ষ্য করবে যে সেই সেন্টেন্সটির মধ্যে দুইটা অংশ থাকবে, দুইটি ভার্ব বোঝাবে, দুটি টেন্স বোঝাবে। দুইটি টেন্স কি বোঝাবে? দুইটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দুইটি টেন্স নির্ণয় করব। তাহলে দুইটি ঘটনা কিভাবে নির্ণয় করব? লক্ষ্য করো যে দুইটি টেন্সের জন্য দুইটি ঘটনা থাকতে হবে। একটি ঘটনা আগে ঘটবে এবং তার আরেকটি ঘটনা তার পরে ঘটবে। তো দেখো এখানে বলা হয়েছে হি স মি হি র্যান অ্যাওয়ে, দুইটি ঘটনা। হি স মি, সে আমাকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। লক্ষ্য করো যখন আমরা হ্যাড ব্যবহার করলাম তাহলে এই অংশটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড হি সিন মি, তার মানে সে আগে আমাকে দেখলো, দেখে আর দেরি না করে কি করলো? দেন হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। নো সুনার হ্যাড হি সিন মি, সে আমাকে দেখলো, তাহলে আমাকে তো সে দেখলো, এই দেখার কাজটা এটাও অতীত, এবং সে যে পালিয়ে গেল, দৌড়ে চলে গেল, পালিয়ে গেল, সেটাও অতীত। তো তুলনামূলকভাবে যেটা আমাদের নিকটতম অতীত সেটি হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। ওকে, আর যেটা পাস্ট থেকেও পাস্ট, অর্থাৎ আমাদের থেকে অধিকতর বেশি অতীত হয়ে গিয়েছে, অধিক পরিমাণ পাস্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা নিশ্চয়ই জানি যে সাবজেক্ট, তারপর হবে হ্যাড, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। যাই হোক, তোমাদেরকে সহজ কথা বলে দিচ্ছি, যদি হ্যাড থাকে তাহলে তারপরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এই রুলসটার সাথে এক্সাম্পলটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে রুলস নাম্বার 6 দেখাচ্ছি, অবশ্যই মনোযোগের সাথে লক্ষ্য করবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য নো আদার ব্যবহার করতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে আরেক ধরনের সুপারলেটিভ আছে অন অফ যুক্ত, কিন্তু আমরা এখানে অন অফ দিয়ে সেটাকে নেগেটিভ করলে ভিন্নভাবে সেটাকে চেঞ্জ করা হয়। কিন্তু শুধুমাত্র যদি অন অফ যুক্ত না থেকে অন অফ ছাড়া যদি কোনো সুপারলেটিভ হয় সেটিকে কিভাবে নেগেটিভ যুক্ত করব, অর্থাৎ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, আমরা একটু দেখে নিচ্ছি। লক্ষ্য করো, বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি,
তাহলে দেখো দ্য মোস্ট এটি একটি সুপারলেটিভ ডিগ্রি এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমরা কি করব, দ্য মোস্ট বিউটিফুল এটাকে আমরা কি করব, নেগেটিভ ফর্ম ব্যবহার করার জন্য নো আদার ফর্মকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রি এর পরিবর্তে আমরা অবশ্যই পজিটিভ ডিগ্রি ব্যবহার করব এবং শুরুতে আমরা নো আদার শব্দ ব্যবহার করব। দেখো নো আদার কান্ট্রি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। তাহলে দেখো এখানে ছিল দ্য মোস্ট বিউটিফুল, এটি কিন্তু সুপারলেটিভ ফর্ম, এবং অ্যাজ বিউটিফুল অ্যাজ এটি হচ্ছে পজিটিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এ পর্যায়ে একটি রিকমেন্ডেশন দিতে চাই, সেটি হচ্ছে তোমরা যদি ডিগ্রি চেঞ্জ না জেনে থাকো, ভালোভাবে না পারো, তাহলে অবশ্যই ডিগ্রি এর পরিবর্তন সম্পর্কে আমার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে অর্থাৎ সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করার জন্য নো আদার প্রথমে বসাবো, তারপরে দেখো নো আদার কান্ট্রি ইজ বসালাম, তারপরে দেখো দ্য মোস্ট বিউটিফুল এটাকে আমরা কি করব, পজিটিভ ফর্ম করব। তাহলে আমরা কি লিখবো, অ্যাজ বিউটিফুল অ্যাজ। এখন দেখো প্রথমে যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে আমরা পরে উল্লেখ করব, এবং প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শেষ অংশ ছিল সেই শেষ অংশটা আমরা কি করব, অর্থাৎ যার সাথে মূলত তুলনা করা হয়েছে তাকে আমরা আগে লিখব। তাহলে এই কান্ট্রি শব্দটা আমরা আগে লিখে দিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, নাও রুলস নাম্বার 7, অলওয়েজ যুক্ত যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে নেগেটিভ করার জন্য আমরা অলওয়েজ এর বিপরীতে নেভার শব্দ ব্যবহার করব। তবে এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য নেভার শব্দ ব্যবহার করব, কিন্তু অলওয়েজ এর যে পরবর্তী সিদ্ধ শব্দ থাকবে অর্থাৎ যে অ্যাডভার্ব থাকবে সে অ্যাডভার্বটিকে অবশ্যই আমাদেরকে নেগেটিভ ফর্ম তো করা যাবে না, কিন্তু তার বিপরীত একটি শব্দ ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিচ্ছি, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে দেখো এখানে কিন্তু অলওয়েজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন আমরা নেগেটিভ করার জন্য কি করব, অলওয়েজ এর পরিবর্তে নেভার শব্দ ব্যবহার করব, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, হি ইজ নেভার পাংচুয়াল। তাহলে তো অর্থই পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থ ঠিক থাকবে, কিন্তু সেন্টেন্সের গঠনগত দিকটা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা এই সেন্টেন্সটিকে যে অর্থ, সে অর্থ ঠিক থাকবে। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এই যে তিনি পাংচুয়াল, এই পাংচুয়াল থেকে তিনি কিন্তু বিচ্যুত হচ্ছেন না। তাহলে নেগেটিভ আমরা কিভাবে করব, আমরা এই পাংচুয়াল শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করব। পাংচুয়াল মানে নিয়ম সময়ানুবর্তী, অর্থাৎ যিনি ঠিক সময়ে ঠিক কাজটি করেন, সঠিক কাজটি করেন তাকে বলা হয় পাংচুয়াল, আর যিনি সঠিক সময়ে কাজটি করতে পারেন না তিনি হচ্ছেন লেট। তার মানে পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। এভাবে আরো অন্যান্য শব্দ হতে পারে, তো তোমরা সেগুলো অবশ্যই জেনে নিবে যে বিপরীত শব্দগুলো কি। আমাদের মূল রুলস হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, নেভার ব্যবহার করছি। এছাড়াও পরবর্তী শব্দ আসবে তার বিপরীতার্থক শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব রুলস নাম্বার 8। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি টু ডট ডট টু থাকে তাহলে নেগেটিভ করার জন্য সো ডট ডট দ্যাট এভাবে করতে পারি, আর যদি ক্যান নট থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা ক্যান নট ব্যবহার করব, যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করব। আমি তোমাদেরকে এক্সাম্পলের সাথে কথাগুলো মিলিয়ে বলব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। হি ইজ টু, এখানে টু মানে আদিকে বোঝাচ্ছে, অর্থাৎ যে পরিমাণটা সেটা বেশি বেশি বোঝাচ্ছে। হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, টু ডট ডট টু। এখানে উইক হচ্ছে এখানে একটি অ্যাডজেক্টিভ, তো এই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন আমরা করব না, এটা ঠিক থাকবে। কিন্তু এই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, সো ব্যবহার করব, আর এই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব, এবং তারপরে একটু চেঞ্জ আসবে, অর্থাৎ আমরা হয়তোবা সাবজেক্টের পরে ক্যান নট ব্যবহার করব অথবা কুড নট ব্যবহার করব। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হি ইজ সো উইক,
দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। আমি তোমাদেরকে এই অংশগুলো বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে কি করলাম, টু ছিল, এই টু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করলাম। হি ইজ, টু এর পরিবর্তে সো লিখলাম। অ্যাডজেক্টিভ উইক ছিল, উইক লিখলাম। এবং এই যে টু, টিও টু, এই টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখলাম। তাহলে হি ইজ সো উইক দ্যাট। এরপরে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট যে রয়েছে একই সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট হচ্ছে হি, সেই সাবজেক্টকে আমরা নিয়ে আসবো। ওকে, সাবজেক্টকে আমরা নিয়ে আসলাম, হি ইজ সো উইক দ্যাট হি, অর্থাৎ দ্যাটের পরে আবার সাবজেক্টকে নিয়ে আসতে হবে। এবং তোমাদেরকে বলে রাখা ভালো যে এ পর্যায়ে এসে এই সেন্টেন্সটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে। হি ইজ সো উইক দ্যাট হি। এবারে দেখো, যদি উপরোক্ত সেন্টেন্সটি অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ক্যান নট ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে কুড নট শব্দ ব্যবহার করব। আমি এখানে মার্কিং করে দিয়েছি রাউন্ড সার্কেল, এখানে তোমাদেরকে সার্কেল দিয়ে দিয়েছি, আশা করি তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই পূরণ করতে পেরেছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই রুলসগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, দেখবে এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। নাও ডিয়ার স্টুডেন্টস, রুলস নাম্বার 9। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে সামটাইমস এর পরিবর্তে আমরা নট অলওয়েজ ব্যবহার করব। সামটাইমস এর পরিবর্তে কি ব্যবহার করব? নট অলওয়েজ ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে সেন্টেন্সটিকে নেগেটিভে পরিণত করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হি সামটাইমস ওয়েন্ট টু হিজ ভিলেজ। তাহলে এখানে সামটাইমস ব্যবহার করা হয়েছে, এরপর যে আমরা নেগেটিভ করে নিচ্ছি। নেগেটিভ করার জন্য আমরা সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করব। তাহলে দেখো কি পাচ্ছি, হি সামটাইমস ওয়েন্ট টু হিজ ভিলেজ। এখানে দেখো সামটাইমস এর পরিবর্তে আমরা ব্যবহার করছি নট অলওয়েজ। হি নট অলওয়েজ ওয়েন্ট টু হিজ ভিলেজ। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলস নাম্বার 10। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে মেনি থাকে তাহলে নেগেটিভ করার জন্য মেনি এর পরিবর্তে নট এ ফিউ ব্যবহার করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মেনি থাকে তাহলে নেগেটিভ করার জন্য মেনি এর পরিবর্তে নট এ ফিউ ব্যবহার করতে হয়। বাদবাকি অংশ, বাদবাকি যে শব্দগুলো সবগুলো যথাস্থানে ঠিকঠাক থাকবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমি এখানে দিয়েছি, মেনি স্টুডেন্টস কেম হিয়ার। তাহলে মেনি স্টুডেন্টস কেম হিয়ার, এখানে মেনি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? নট এ ফিউ। তাহলে আমরা নেগেটিভ কি পাচ্ছি? নট এ ফিউ স্টুডেন্টস কেম হিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মজার বিষয় লক্ষ্য করো। এরপর যে আমি তোমাদেরকে আবারও দেখাবো যে যদি এ ফিউ থাকে তাহলে কিভাবে হবে। চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রুলস নাম্বার 10 দেখেছো যে মেনি থাকলে তার পরিবর্তে নট এ ফিউ দিয়ে নেগেটিভ করতে হয়। এবার আমরা দেখব ভাইস ভার্সা, অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমরা কি করব? এ ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করে সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা পাচ্ছি, I have a few books. I have a few books. তাহলে দেখো অ্যাফার্মেটিভ এখানে a few ব্যবহার করা হয়েছে, a few ব্যবহার করা হয়েছে। সুতরাং এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে a few এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? not many ব্যবহার করে নিব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, নেগেটিভ সেন্টেন্স, I have not many books। তাহলে আমরা কি করলাম? উপরোক্ত সেন্টেন্সে a few এর পরিবর্তে not many ব্যবহার করলাম এবং অ্যাফার্মেটিভ থেকে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে পরিণত হলো। আই হ্যাভ এ ফিউ বুকস, নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট মেনি বুকস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে আমরা দেখব আরেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রুলস, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য মাস্ট এর পরিবর্তে নট আ লিটল ব্যবহার করব। মাছ এর পরিবর্তে নট আ লিটল ব্যবহার করব। দেখো একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে দিচ্ছি, আই হ্যাভ মাচ মানি। প্রিয় শিক্ষার্থীরা, প্রসঙ্গক্রমে তোমাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে তোমরা লক্ষ্য করবে যে ম্যানি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর মাছ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আশা করি তোমরা
এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবগত আছে। তাহলে দেখো, আই হ্যাভ মাচ মানি, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য কি করব? মাচের পরিবর্তে আমরা নট আ লিটল ব্যবহার করব। তাহলে আমরা পাচ্ছি আই হ্যাভ নট আ লিটল মানি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ মাচ মানি, নেগেটিভ করছি মাচের পরিবর্তে নট এ লিটল ব্যবহার করে, আই হ্যাভ নট আ লিটল মানি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, রুলস নাম্বার 13, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি অবশ্যই ধৈর্য ধারণ করবে, ধৈর্য দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আ লিটল থাকে, এটি হচ্ছে রুলস নাম্বার 12 এর ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আ লিটল থাকে, নেগেটিভ করার জন্য আ লিটলের পরিবর্তে আমরা নট মাচ ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য ক্লাস। তাহলে কি ব্যবহার করা হয়েছে? আ লিটল মিল্ক ইন দি ক্লাস, এটা ব্যবহার করা হয়েছে। তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি করব? আ লিটলের পরিবর্তে আমরা নট মাচ ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি? দেয়ার ইজ নট মাচ মিল্ক ইন এ ক্লাস, দেয়ার ইজ নট মাচ মিল্ক ইন এ ক্লাস। আ লিটলের পরিবর্তে আমরা নট মাচ ব্যবহার করে সেন্টেন্সটিকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিণত করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলসগুলো তোমরা অবশ্যই শিখে নিবে এবং যত্ন সহকারে তোমরা স্মরণ করবে এবং অবশ্যই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। তো এখন তোমার জন্য একটি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি অ্যান্সারগুলো দিয়ে দিব, তবে তোমরা উত্তরটি দেখার আগে ভিডিওটি বারবার করে পজ দিয়ে নিজেরা চেষ্টা করবে। লক্ষ্য করো, হাসান ইজ এনাফ নট লেস দ্যান ফিউ দ্যান 12 ইয়ার্স ওল্ড। সঠিক উত্তর কি হবে? এবার আমি তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, সঠিক উত্তর হবে নট লেস দ্যান। হাসান ইজ নট লেস দ্যান 12 ইয়ার্স ওল্ড। একটু ব্যাখ্যা করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সংক্ষেপে। সেটি হচ্ছে, দেখো এখানে 12 ইয়ার্স অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য নট লেস দ্যানটা ব্যবহার করতে হবে। সেকেন্ড কোশ্চেন, এনিথিং বাট, নান বাট, নাথিং বাট, বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। কোনটা হবে সঠিক উত্তর বলো? ওকে, এখানে হবে নাথিং বাট বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। কেন হবে? দেখো, এখানে বুক দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়েছে, বিষয়কে বোঝানো হয়েছে, তো সেজন্য আমরা নাথিং বাট ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 3, শি নট অলওয়েজ, নট ফিউ টাইমস, নট এনি ডেজ ভিজিটস আস। সঠিক উত্তর কোনটা হবে? ওকে, সঠিক উত্তর হবে নট অলওয়েজ। She not always visits us. Question number 4, there is not many, not much, very few water in the class. সঠিক উত্তর কোনটা হবে? Not much. There is not much water in the class. Full and final, সর্বশেষ question number 5, there is no or not or never mother but because or, দুইটি অংশ থেকে তোমাদেরকে শব্দ চয়ন করতে হবে। নো, নট, নেভার থেকে একটি, বাট, বিকজ, অর থেকে যে কোনো একটি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই উপভোগ করেছ এবং এই ক্লাসটি দ্বারা তোমরা উপকৃত হবে। এ পর্যায়ে তোমাদেরকে একটি ইভ্যালুয়েশন দিচ্ছি। ম্যাচ কলাম এ উইথ বি, কোনটার সাথে কোনটা। আমি এই সময় স্বল্পতার জন্য উত্তরগুলো দিয়েই দিচ্ছি। তোমরা এই মুহূর্তে একটি পজ নিয়ে সেটি কাজটিকে কমপ্লিট করতে পারো এবং পরবর্তীতে তোমরা উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে। আশা করি তোমরা পজ দিয়ে লিখেছো অথবা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমি উত্তর দিয়ে দিচ্ছি। অনলি বা পার্সন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে নান বাট ব্যবহার করতে হয়। অনলি বা থিং যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করতে হয়। অনলি দিয়ে যদি এজ বোঝায়
তাহলে সেক্ষেত্রে নট মোর দেন ব্যবহার করতে হয়। যদি এফবি থাকে তাহলে এফবি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বার ব্যবহার করতে হয়। যদি ফিউ থাকে তাহলে ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করতে হয়। আ লিটল থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো, লিটল থাকলে নট মাচ ব্যবহার করতে হয় এবং অলওয়েজ থাকলে নেভার ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে সক্ষম হয়েছো। তোমাদের জন্য অল্প কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এই কাজটি কমপ্লিট করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি করার জন্য। তোমরা এই ক্লাসটি বারবার করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অবশ্যই বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবে। যদি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।